হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সহ ডাব্লিউবিপিএসসির আপকামিং এক্সাম অর্থাৎ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইটিও, এসএসসির যে সমস্ত এক্সাম রয়েছে, সিজিএল, সিএসএসএল, এমটিএস এবং রেলওয়ে পরীক্ষার যে এক্সাম রয়েছে, এনটিপিসি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে মর্নিং মন্ত্র জিকে সিরিজ আমরা প্র্যাকটিস করছি, যেখানে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর, হুবহু কমনযোগ্য প্রশ্ন, সাথে এক্সট্রা নোটস আমি লিখে দিচ্ছি। তো প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করবে। পরীক্ষাগুলো কিন্তু এক এক করে চলে আসবে। হয়তো এখন পরীক্ষাগুলো হচ্ছে না, তোমরা জানো অলরেডি কি কি সমস্যা চলছে, কিন্তু একবার এই সমস্যার সমাধান হয়ে গেলে তারপর কিন্তু একের পর এক পরীক্ষাগুলো চলে আসবে, তখন কিন্তু সময় পাবে না। তো প্রস্তুতিতে একদমই খামতি রেখো না। প্রস্তুতি তোমরা যেভাবে যেখান থেকে যেমন ভাবে নিচ্ছিলে সেইভাবে কিন্তু তোমরা প্রস্তুত থাকো, নিজেকে প্রস্তুত রাখো, এই এক্সট্রা সময়টাকে কাজে লাগাও এবং আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ 2025 জয়ী হলেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে খুব ভালোভাবে। ঠিক হোক ভুল হোক, উত্তরগুলো করতে থাকো। সঠিক উত্তর হবে অপশন সি, প্রণব ভেঙ্কটেশ। প্রণব ভেঙ্কটেশ বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ 2025 জয়লাভ করেছেন। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুসারে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? নিচের কোন দেশটি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুসারে শীর্ষস্থানে রয়েছে? এটাকে স্টার মার্ক করবে এবং সঠিক উত্তর হবে অপশন ডি, বার্কিনা ফাসো। 3 নম্বর প্রশ্ন দেখো, চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালিত হয়? চাপচারকুট এই উৎসবটি নিচের কোন রাজ্যে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, মিজোরামে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, আজ্ঞা স্মৃতি সম্মান 2025 পুরস্কার পেলেন নিচের কোন লেখক? আজ্ঞা স্মৃতি সম্মান 2025 এই পুরস্কারটি পেলেন নিচের কোন সাহিত্যিক? সঠিক উত্তর অপশন সি, উদয় প্রকাশ। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025। আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলির জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এই ব্যাচ কোর্সটি, এবং দুটো ব্যাচ কোর্সেই তোমরা প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পেয়ে যাবে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় এবং অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে সম্পূর্ণ থিওরি ক্লাস করানো হবে, তার উপর থেকে প্রশ্ন উত্তর, মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচ কোর্সে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, হিমায়ন যন্ত্র অর্থাৎ রেফ্রিজারেটরে নিম্নলিখিত কোনটি থাকে? কোন গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে হিমায়ন যন্ত্র বা রেফ্রিজারেটরে? সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্লুরোকার্বন। ঠিক আছে, ডবল ক্লোরো হয়ে গেছে। ক্লোরোফ্লুরোকার্বন থাকে, যেটাকে আমরা শর্টে কি বলে থাকি, সিএফসি থাকে। যদিও বর্তমানে ক্লোরোফ্লুরোকার্বন আর ব্যবহার করা হয় না, সিএফসি ব্যান হয়ে গিয়েছে। তো রেফ্রিজারেটর এখন বর্তমানে কি ব্যবহার করা হয়ে থাকে? লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে এখন রেফ্রিজারেটরে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেটি নিচের কোন দুটি দেশ? অর্থাৎ নিচের কোন দুই দেশের সীমানা রেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত রয়েছে?
সঠিক উত্তর অপশন ডি, ভারত এবং পাকিস্তান। ভারত এবং চীনের মধ্যে যে লাইন রয়েছে সেটা কি লাইন নামে পরিচিত? ম্যাক মোহন লাইন নামে পরিচিত। ভারত এবং বাংলাদেশের মধ্যে কি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেটা হচ্ছে 3 বিঘা করিডর। ওকে, ভারত এবং পাকিস্তান মধ্যে র্যাডক্লিফ লাইন রয়েছে। আর কি লাইন রয়েছে? আত্রেই লাইন রয়েছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। আরব পর্যটকরা নিম্নোক্ত কোন রাজবংশের বলহর নামে অভিভূত করে? নিচের কোন রাজবংশকে আরব পর্যটকরা বলহর নামে অভিভূত করেছিলেন? একদম সেরা সেরা প্রশ্ন, ইউনিক প্রশ্ন, নতুন নতুন প্রশ্ন এবার থেকে আমি নিয়ে আসার চেষ্টা করব। চিরাচরিত প্রশ্ন বহু করে ফেলেছি, অবশ্যই থাকবে প্রত্যেকটা সেটে কিছু প্রশ্ন এরকম চিরাচরিত, সাথে নতুন প্রশ্ন আমি নিয়ে আসবো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশকে বলহর বলতো আরব পর্যটকরা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? ভিভিআই করে ফেলো প্রশ্নটিকে। নিচের কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? ও অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশন বি, গড়গাবুরু। কিন্তু দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ গড়গাবুরু নয়, এখানে অপশনে গড়গাবুরু রয়েছে বলে গড়গাবুরু সর্বোচ্চ শৃঙ্গ। গড়গাবুরুর উচ্চতা কত? 677 মিটার। তাহলে দক্ষিণবঙ্গের অ্যাকচুয়াল সর্বোচ্চ শৃঙ্গ কি? তো লিখে দিই, দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকচুয়াল হয়ে যাবে সেটা যদি এই অপশনে নেই, কিন্তু যদি সেটা অপশনে থাকতো তখন উত্তর সেটা হতো, সেটা হবে কি চামতাবুরু। সরি, বুরু হবে এটা, চামতাবুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? এর উচ্চতা 712 মিটার। এটা অযোধ্যা পাহাড়ের একটি অংশ। ওকে, এবং সান্দাকফু হচ্ছে উত্তরবঙ্গ প্লাস গোটা পশ্চিমবঙ্গ। ওকে, তো ডিফারেন্সটা বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল হচ্ছে চামতাবুরু, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিই, চামতাবুরু। নেক্সট 9 নম্বর প্রশ্ন। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর? নিচের কোন দুই ধাতুর সংকর ব্রোঞ্জ? সঠিক উত্তর হবে অপশন সি, তামা এবং টিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ধাতু সংকরের লিস্ট দেখে নেব। পিতল হচ্ছে তামা এবং জিঙ্ক, জিঙ্ক মানে হচ্ছে দস্তা। তারপর দেখো কাঁসা বা বেল মেটাল যেটাকে আমরা বলে থাকি, সেটি কিসের সংমিশ্রণ? দেখো তামা এবং টিন। তারপর দেখো গান মেটাল, সেটা হচ্ছে তামা, জিঙ্ক এবং টিনের সংমিশ্রণে তৈরি হয়ে থাকে। তারপর দেখো টাইপ মেটাল, সিসা, অ্যান্টিমনি এবং টিনের সংমিশ্রণ হয়ে থাকে। স্টেনলেস স্টিল, লোহা, ক্রোমিয়াম, কার্বন এবং নিকেল থাকে। রাংজাল বা সোলজার হলো সিসা এবং টিনের মিশ্রণ। জার্মান সিলভার হলো তামা, জিঙ্ক এবং নিকেলের মিশ্রণ। তো খুব ভালোভাবে এই লিস্টটা দেখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। 10 নম্বর প্রশ্ন দেখো, O2 এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, সেটি হলো নিচের কোনটি? সরি, O2 ডবল মাইনাস, এখানে ভালো করে দেখো, O2 ডবল মাইনাস, O2 ডবল মাইনাস। তো এর সমসংখ্যক ইলেকট্রন রয়েছে নিচের কোনটিতে? অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, ঠিক আছে, এই টুটা অ্যাকচুয়ালি মাথায় হবে, O2 মাইনাস। ঠিক আছে, তো অক্সিজেন আমরা কি জানি? অক্সিজেন জানি আমরা 8, আর দুটো ইলেকট্রন আরো নিচ্ছে, এখানে মাইনাস মানে কি দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি নিচ্ছে, তাহলে 2, তাহলে টোটাল হয়ে যাবে কি 10। আর ফ্লুরিন হচ্ছে 9, আমরা জানি, সেখান থেকে একটা ইলেকট্রন ফ্লুরিন নিচ্ছে, তো হয়ে যাবে কি 10। তাহলে অ্যাকচুয়াল উত্তর হয়ে যাবে অপশন এ।
ফ্লুরিন মাইনাসের সাথে O2 এটা কিন্তু সমসংখ্যক ইলেকট্রন, অর্থাৎ দুটোতেই 10টা ইলেকট্রন রয়েছে। 11 নম্বর প্রশ্ন দেখো, কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলেই কিন্তু বলেছিলেন আজ বাংলা যা ভাবে ভারতবর্ষ তা কাল ভাবে। ঠিক আছে, তো এই গোপাল কৃষ্ণ গান্ধী, সরি গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে 1905 সালে এই দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সত্য শোধক বা এটা সত্য বোধক হয়েছে, এটা একটা হচ্ছে সত্য শোধক হবে, প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নওরোজি। ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠা করেন সিসি চন্দ্র বসু এবং জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, অর্নিথোলজি হলো নিচের কোনটি? কোনটি বিষয়ক বিজ্ঞানকে আমরা অর্নিথোলজি বলে থাকি? সঠিক উত্তর অপশানে পক্ষী বিষয়ক বিজ্ঞানকে আমরা কি বলে থাকি? অর্নিথোলজি। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা বিজ্ঞানের শাখা এবং সেই শাখায় কি নিয়ে আলোচনা করা একটু দেখে নেব। মাইকোলজি হলো ছত্রাক সংক্রান্ত বিদ্যা। ওস্টিওলজি হলো হাড় সংক্রান্ত বিদ্যা। ইথোলজি হলো আচরণ সংক্রান্ত বিদ্যা। হেলমিনথোলজি সেটা হচ্ছে কৃমি সংক্রান্ত বিদ্যা এবং হারপেটোলজি এটা হচ্ছে উভচর এবং সরীসৃপ বিষয়ক বিদ্যা। তো এই টপিক থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে, ইম্পর্টেন্ট টপিক। 13 নম্বর প্রশ্ন, কে কোথায় গদর পার্টি 1913 সালে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লালা হরদয়াল। আমেরিকাতে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমেরিকার কোথায়? সান ফ্রান্সিসকোতে। আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এবং গদর শব্দের অর্থ কি? পরীক্ষায় প্রশ্ন আসে। গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব বা রিভলিউশন। 14 নম্বর প্রশ্ন, মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে ড্যাশ নদীর উপর? কোন নদীর উপর মেত্তুর বাঁধ অবস্থিত? কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। সঠিক উত্তর হবে অপশন ডি, কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে মেত্তুর বাঁধ। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর একটু দেখে নেব। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর এবং তেহরি বাঁধ এটি হচ্ছে উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর। হীরাকুদ বাঁধ হচ্ছে কি ভারতের দীর্ঘতম বাঁধ। ভাকরানাঙ্গাল বাঁধ পাঞ্জাবে অবস্থিত রয়েছে শতদ্রু নদীর উপর এবং ভাকরানাঙ্গাল এটা হচ্ছে কি বৃহত্তম বাঁধ। ভবানী সাগর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভবানী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাটকে কাবেরী নদীর উপর এবং নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কিত। 15 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রাণীটি উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়? উষ্ণ শোণিত মানে হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। অর্থাৎ গরম রক্তের প্রাণী নিচের কোনটি নয়? 4টি অপশন রয়েছে, তার মধ্যে 3টে গরম রক্তের প্রাণী, একটা ঠান্ডা রক্তের প্রাণী, সেটাকে খুঁজে বের করো, তাহলেই উত্তর হয়ে যাবে উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি ব্যাং। ব্যাং হচ্ছে কি শীতল রক্তযুক্ত, শীতল রক্তযুক্ত বা কোল্ড ব্লাডেড। 16 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত?
নিচের কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মামলার সাথে রামপ্রসাদ বিসমিলের নাম যুক্ত ছিল? সঠিক উত্তর হবে অপশানে কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি কোথায় অবস্থিত রয়েছে? উত্তরপ্রদেশের, ঠিক আছে, উত্তরপ্রদেশ। এবং কবে এই মামলাটি হয়েছিল, বা এটি একটা ট্রেন ডাকাতি ছিল, কাকোরি ট্রেন ডাকাতি মামলা। তো এটা হয়েছিল 1925 সাল, 1925 সালের 9ই আগস্ট। ওকে। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটু শাসনতান্ত্রিক রূপ দেয়? নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে সংবিধানের অংশ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 73তম সংবিধান সংশোধনী। কত সালে আসে? 1992 সালে। এবং 74তম সংবিধান সংশোধনী, এটাও হচ্ছে 1992 সালে আসে, এবং এটা কি সম্পর্কিত? মিউনিসিপালিটি নিয়ে সম্পর্কিত। 18 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন, যেটাকে বলা হয় তাকে রাষ্ট্রপতি শাসন। তো সঠিক উত্তর হবে অপশন বি 356 নম্বর ধারা। ঠিক আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবে জরুরি অবস্থা। জরুরি অবস্থা, জরুরি অবস্থা মূলত 3 প্রকার হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে 352 নম্বর অনুযায়ী, যেটা অপশন এ তে রয়েছে, এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি। তারপর হচ্ছে 356 নম্বর, যেটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি। এবং 360, যেটা হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক জরুরি অবস্থা। 19 নম্বর প্রশ্ন, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং শকদের ধ্বংস করেছিলেন বলেই তিনি একটা উপাধি নিয়েছিলেন গুরুত্বপূর্ণ, সেটা কি? শকারি। ঠিক আছে, এছাড়া আর একটা উপাধি কি ছিল এনার? বিক্রমাদিত্য। 20 নম্বর প্রশ্ন, দেখো, ট্রান্স জিনের প্রভাবে প্রথম তৈরি শস্যটি হলো নিচের কোনটি? 4টি অপশন রয়েছে। তো ট্রান্স জিনের প্রভাবে নিচের কোন শস্যটি প্রথম তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে তামাক। 21 নম্বর প্রশ্ন, লতা মঙ্গেশকর কোন বছরে ভারতরত্ন লাভ করেন? সঠিক উত্তর হবে অপশন সি 2001 সালে। 22 নম্বর প্রশ্ন, নবজীবনের সম্পাদনা করেন নিচের কোন ব্যক্তি? নবজীবন একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, তো সেই পত্রিকার সম্পাদনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি মহাত্মা গান্ধী বা গান্ধীজি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদ পত্রিকা এবং তাদের সম্পাদক কারা ছিলেন একটু দেখে নেব। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী অরবিন্দ। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। 23, নোট বুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত রয়েছে নিচের কোন জেলাতে?
সঠিক উত্তর অপশানে সিংভূম জেলাতে। 24 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি নিচের কিসের মাধ্যমে নির্বাচিত হন? ভিভিআই করবে। 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট নিচের কোনটির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি। পার্লামেন্টে উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন কে? ভারতের উপরাষ্ট্রপতি। দেখো, ধারা 63 অর্থাৎ 63 বলে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন এবং উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদ মানে কি? রাজ্যসভা। রাজ্যসভায় কি হবে? পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। এবং এটা কোন নম্বর আর্টিকেল? এই আর্টিকেলটি হলো 64 নম্বর আর্টিকেলে বলা রয়েছে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে। 25 দেখো, স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি বেড়ে যায়? 4টি অপশন। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হচ্ছে? উচ্চ হচ্ছে বিদ্যুৎ থেকে আমরা ন্যূনতম ভোল্টেজের বিদ্যুৎ করবো, অর্থাৎ ভোল্টেজকে আমরা উচ্চতর ভোল্টেজ থেকে নিম্নতর ভোল্টেজে কনভার্ট করছি, সেটা হচ্ছে স্টেপ ডাউন, অর্থাৎ উচ্চ থেকে নিচে আমি নামাচ্ছি। তো মানে সূত্র কি? পি ইকুয়াল টু ভিআই, ভি ইন্টু আই। তো আমরা এখানে কি করছি? স্টেপ ডাউনে ভোল্টেজটাকে কমাচ্ছি, কি করছি? কমাচ্ছি। তাহলে ভোল্টেজ কমালে এই সমানটাকে সমান রাখতে গেলে আমাকে কি করতে হবে? আইটাকে বাড়াতে হবে। আই হচ্ছে কারেন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর স্টেপ আপেরটা ঠিক উল্টো। নেক্সট দেখো 26, রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজনের উপস্থিত প্রয়োজন? তো এখানে তোমাদের বলে দিই, কোরাম হতে গেলে 1/10, ঠিক আছে, 1/10 অংশ সদস্য লাগবে। এবার বলি, রাজ্যসভায় সিট কত? আসন সংখ্যা সেটা হচ্ছে কত? 250। তাহলে 250-র 1/10 কত হয়ে যাবে? 25। সিমিলারলি লোকসভার আসন সেটা হচ্ছে 500, তাহলে 1/10 হয়ে যাবে কত? 50। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 27, তোদলামির সাথে যদি বক্তৃতার সম্পর্ক থাকে তাহলে বধিরতার সাথে নিচের কোনটির সম্পর্কতা? দেখো, ঠিক উল্টো সম্পর্ক রয়েছে। যে তোদলাই সে কি ভালো বক্তৃতা দিতে পারে? নিশ্চয় নয়। তাহলে তোদলামির সাথে বক্তৃতার সম্পর্ক দিয়েছে, অর্থাৎ উল্টো। তাহলে বধিরতা মানে কি? যে কানে শুনতে পায় না বা কম শোনে, তার মানে কি উল্টোটা কি হবে? শুনতে পায় ভালো। অপশন বি, শ্রবণ। নেক্সট 28, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে 2011 সালের আদমশুমারি অনুসারে শিশু লিঙ্গ অনুপাত সর্বোচ্চ? ভিভিআই করে ফেলো প্রশ্নটিকে। নিচের কোন জেলাগুলির মধ্য থেকে কোন জেলাতে সব থেকে বেশি শিশু লিঙ্গ অনুপাত রয়েছে 2011 অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে দার্জিলিং এ। ডিটেলসে দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের শিশু লিঙ্গ অনুপাত ছিল 950, অর্থাৎ 950:1000। এবং রাজ্যের সর্বোচ্চ লিঙ্গ অনুপাত জেলা হলো দার্জিলিং। এই দার্জিলিং এ শিশু লিঙ্গ অনুপাত হচ্ছে 970:1000। আর কলকাতায় সব থেকে খারাপ অবস্থা, সর্বনিম্ন লিঙ্গ অনুপাত, অর্থাৎ 908:1000। প্রতি 1000 পুরুষ শিশুর পিছনে 908টি মহিলা শিশু রয়েছে। ঠিক আছে, সব থেকে খারাপ অবস্থা কলকাতাতে এবং সব থেকে ভালো অবস্থা দার্জিলিং এ। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো,
কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানি ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গোড়াপত্তন করেছিলেন? তো ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশনে শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে, তিনি কি মুদ্রা প্রচলন করেছিলেন? রৌপ্য মুদ্রা, টঙ্কা, আর তাম্র মুদ্রা, জিতল, এই দুটো তিনি প্রচলন করেছিলেন। এছাড়া আর কি প্রচলন করেছিলেন? 40 চক্র, 40 চক্র প্রবর্তন করেছিলেন। 30 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কত তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? গৃহীত মানে কি? অ্যাকসেপ্টেড। তো সঠিক উত্তর হবে অপশন বি, 26 নভেম্বর 1949। ঠিক আছে, 1949। এবং যে জন্য এই দিনটাকে কি বলা থাকে? সংবিধান দিবস। ওকে। এবং 26 জানুয়ারি 1950 সালে এটা কি হয়? কার্যকর হয়। আমাদের সংবিধানটা কার্যকর হয়, যে কারণে এটা কি বলা থাকে? প্রজাতন্ত্র দিবস। আমাদের দেশ এই দিন প্রজাতান্ত্রিক হয়েছিল। নেক্সট, 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বরদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? তো বরদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন অপশন বি বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল কত সালে? এটি হয়েছিল 1928 সালের 12ই জুন। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই সত্যাগ্রহের পর থেকেই তিনি, দেখো বল্লভভাই প্যাটেলের আগে আমরা কি উপাধি ব্যবহার করে দেখি? সর্দার, এই উপাধি পেয়েছিলেন। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল আমরা বলে থাকি না, তো এই সর্দার উপাধিটা পেয়েছিলেন এই বরদৌলি সত্যাগ্রহের মধ্য থেকেই। নেক্সট দেখো 32, চৌরি চৌরা কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি গোরখপুর। চৌরি চৌরা হত্যাকাণ্ড তোমরা জানো, যেটা হয়েছিল 1922 সালের 4 ফেব্রুয়ারি, যেখানে 22 জন কনস্টেবল প্লাস একজন এসআই, টোটাল 23 জন পুলিশকে সহ গোটা একটা থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং এটাই হচ্ছে সেই চৌরি চৌরা হত্যাকাণ্ড, এবং যার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলনকে কি করে নিয়েছিলেন? তুলে নিয়েছিলেন। 33, ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা ছিলেন নিচের কোন ব্যক্তি? আইন কর্মকর্তা হলেন, ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা, যিনি বিভিন্ন আইনি পরামর্শ দেবে কেন্দ্রীয় সরকারকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের অ্যাটর্নি জেনারেলের যে আর্টিকেল পরীক্ষায় এসে থাকে, যে কোন আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা রয়েছে, সেটা হয়ে যাবে 76। 34, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেন? আবুল ফজল কে ছিলেন? আকবরের সভাকবি। তিনি কি লিখেছিলেন? আইনি আকবরই লিখেছিলেন। তো তাকে কে হত্যা করেছিলেন? তাকে হত্যা করেছিলেন আকবরেরই পুত্র, অপশন বি সেলিম। নেক্সট দেখো 35, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
তো সঠিক উত্তর হবে অপশন সি 1935 সালে। তো কোথায় পুনার পরীক্ষায় প্রশ্ন আসে কোন জেলে? ইয়ের ওয়াদা জেলে। ইয়ের ওয়াদা জেলে কাদের মধ্যে? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। ওকে, দেখো ও লেখাই আছে, পুনের ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের পক্ষে মদনমোহন মালভিয়া এতে স্বাক্ষর করেন। অর্থাৎ গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল, কিন্তু স্বাক্ষরটা করেছিলেন বি আর আম্বেদকরের পক্ষে কে? মদনমোহন মালব্য। 36, বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে এই তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেন? 1839 সালে। 37, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত? এটা হবে করেন হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যপাল। অ্যাডভোকেট জেনারেল হচ্ছে কোনো একটা রাজ্যের প্রথম বা সর্বোচ্চ আইন কর্মকর্তা। ঠিক আছে, একটু আগেই আমরা অ্যাটর্নি জেনারেল দেখলাম। অ্যাটর্নি জেনারেলের যা যা ক্ষমতা, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল যা যা বৈশিষ্ট্য, সেম সেম বৈশিষ্ট্য অ্যাডভোকেট জেনারেলও রয়েছে। শুধু অ্যাটর্নি জেনারেল কেন্দ্রের জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য, আর অ্যাডভোকেট জেনারেল এটি হচ্ছে রাজ্য সরকারের জন্য। তো এটারও আর্টিকেল পরীক্ষাতে এসে থাকে। তো এটার আর্টিকেল হচ্ছে কি 165। 38, নিম্নোক্ত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজান। অর্থাৎ কোন বিদেশি পর্যটক কোন টাইমে এসেছে সেই অনুযায়ী তোমাদের সাজাতে বলা হয়েছে। চারজন বিদেশি পর্যটকের নাম দেওয়া রয়েছে, দেখো হিউয়েন সাং, ইত সিং, ফা হিয়েন এবং মেগাস্টেনিস। আচ্ছা, হিউয়েন সাং এসেছিলেন 633 এডিতে। আচ্ছা, ইত সিং কখন এসেছিলেন? ইত সিং এসেছিলেন 675 এডিতে। ফা হিয়েন কখন এসেছিলেন? ফা হিয়েন এসেছিলেন ওই 402 এডির দিকে। ঠিক আছে, এবং মেগাস্তেনিস, মেগাস্তেনিস কিন্তু এসেছিলেন তোমার ওই 302 থেকে 298 খ্রিস্টপূর্বে। তার মানে কি চারটা আগে হবে। তারপরে কে হবে? তারপরে হবে ফা হিয়েন 3। ঠিক আছে, তারপরে কে হবে? তারপরে হবে হিউয়েন সাং, এবং তারপরে হবে কে? ইত সিং। ইত সিং সবার পরে এসেছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি, 4, 3, 1, 2। আশা করি বুঝতে পেরেছো। খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, ভালো করে দেখবে এটা। তাও দেখো 39, ইস্টের গাঁজন করবার ক্ষমতার জন্য দায়ী হলো নিচের কোনটি? ইস্টের গাঁজন মানে কি? ইস্ট খাদ্যের মধ্যে আমরা দিয়ে থাকি এবং তার ফলে কি হয়? গাঁজা সৃষ্টি হয়। তো এই যে গাঁজন করবার ক্ষমতার জন্য দায়ী নিচের কোনটি? ইস্টের মধ্যে কোন উৎসেচক থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, জাইমেজ। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন এবং ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নিচে কোন পাহাড়ে? বহুবার পরীক্ষাতে এসেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। এবং নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষা এসে থাকে, সেটা কি? দোদা বেত্তা। উচ্চতা, উচ্চতা হলো 2637 মিটার। ওকে, দোদা বেত্তা এটি হলো নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তো যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। আজকের ক্লাসের মধ্যে কি 40টার মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকের ক্লাসের প্রশ্নপত্র কেমন ছিল? একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে এসেছি। নতুন নতুন কিছু প্রশ্ন ছিল, কিছু পুরাতন প্রশ্ন ছিল।
তো সমস্ত মিলিয়েই তোমাদের কেমন লেগেছে তোমরা একটু লাইক এবং কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা যারা দেখছো একটা করে লাইক করে দাও এবং যারা তোমাদের মতো প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে শেয়ার করো। এছাড়া প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে সকাল 7টা থেকে। তো যাই হোক, ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার। পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ 2025। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করো। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।